আজকে আমাদের টপিক হলো ফান্ডামেন্টালস অফ কম্পিউটার। কম্পিউটার কি? কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা একটা ডাটাকে ইনপুট নেয়, তারপরে সেটাকে প্রসেস করে এবং তারপরে সেই প্রসেস করার পর যেটা আউটপুট আমাদেরকে রিটার্ন করে দেয় বা ভবিষ্যতের জন্য সেভ করে নেয়, সেটাই হচ্ছে কম্পিউটার। কম্পিউটার is an electronic device that takes data as input from the user and process it under the control of a set of instruction called program and give the result and save output for future use. এখানে তিনটে কথা বললাম, একটা হলো ইনপুট, একটা প্রসেসিং আর একটা আউটপুট। তো ইনপুট প্রসেসিং আউটপুটটা কীরকম না, আমরা একটা যদি আমরা ধান বানাতে ধান কলে যাই বা আটা কলে যাই, সেখানে কি আমরা কলের মধ্যে ধান দিয়ে দিই, ধানটার উপর মেশিনে প্রসেস করে চালটাকে আর উপরের খোসাটাকে আলাদা করে দেয়। তো এখানে ধানের কলে কি করে, কিভাবে কাজ করে না, মেকানিক্যালি কাজ করে দুটোকে আলাদা আলাদা করে দেয়। কম্পিউটারেও ঠিক একইভাবে কাজ করে, কিন্তু কম্পিউটারে প্রসেসটা করে কিসের মাধ্যমে, একটা সেট অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে প্রসেস করে। সেট অফ ইনস্ট্রাকশনকে পড়ে, মানে কি করতে হবে সেটা কম্পিউটারে লিখে দেওয়া হয়, সেই লিখে দেওয়াটার ওপর বেস করে কম্পিউটার পড়তে শুরু করে। এই যেটা লিখে দেওয়া হয় সেইটাকেই বলা হয় প্রোগ্রাম বা কন্ট্রোল ইনস্ট্রাকশন। যাই হোক, কম্পিউটার সম্বন্ধে আমরা ডিটেলসে জানব। কম্পিউটার ইনপুট করে, প্রসেস করে আর আউটপুট করে। এখানে তোমরা স্টেপসগুলো দেখতে পাচ্ছ। 1 নাম্বার হচ্ছে অ্যাকসেপ্ট ইনপুট, প্রসেস ডাটা, প্রডিউস আউটপুট। যদি আর্কিটেকচার দেখি, এই যে প্রসেসিং ইউনিট, সেটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, একটা কন্ট্রোল ইউনিট আর একটা মেমোরি ইউনিট। এখানে কন্ট্রোল ইউনিটের কাজটা কি? কন্ট্রোল ইউনিটের কাজ হলো ইনপুট যে মেসেজগুলো আসছে, সেই মেসেজগুলোকে, সেই ডাটাগুলোকে নিয়ে আমাকে কি কাজটা করতে হবে, সেই কন্ট্রোল সিগন্যালটা প্রোভাইড করে কন্ট্রোল ইউনিট। যেমন 2 + 3 এটা আমি যদি ইনপুট করি, তাহলে কন্ট্রোল ইউনিট প্রথমে কি করবে, দেখবে এটা 2 ডাটা একটা আছে, ও অ্যারিথমেটিক লজিক ইউনিটে পাঠিয়ে দেবে, তারপরে দেখবে পাঠিয়ে দেবে, তারপরে 3টা আরও ডাটা হিসাবে পাঠিয়ে দেবে। আলটিমেট কি হবে, তিনটে জিনিস এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট কি করবে, এটাকে দেখে নেবে, যোগের কাজটা করে র্যাম বলে যে টেম্পোরারি মেমোরি, সেই মেমোরির মাধ্যমে ওটা ডাটাটা আউটপুটে চলে যাবে। এইখানে আমরা জানি যদিও, তবু কম্পিউটার সম্বন্ধে জানতে গেলে সবার প্রথমেই আমাদেরকে জানতে হবে কম্পিউটারের ইনপুট ডিভাইস হিসাবে আমরা কি কি ডিভাইসকে জেনারেলি ইউজ করে থাকি। দেখো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা কিবোর্ডের ছবি আছে, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারে ডাটা এন্ট্রি করতে পারি, ইনপুট করতে পারি। ক্যালকুলেটরের যে কিবোর্ড, তার মাধ্যমে আমরা ডাটাটা ইনপুট করতে পারি। আমরা মাউসের সাহায্যে করতে পারি। আমরা টিভির যে রিমোট কন্ট্রোল, একটা ইনপুট ডিভাইস হিসাবে ইউজ করে থাকি। এছাড়া গেম খেলার জন্য জয়স্টিক আছে। আমরা টাকা তোলার জন্য যখন এটিএমে যাই, সেখানেও আমরা স্ক্রিনে টাচ করে করে আমাদের নির্দিষ্ট যে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন, সেটা আমরা কম্পিউটারে দিতে পারি। ছবি, ফটো বা কাগজ স্ক্যান করার জন্য স্ক্যান করে আমরা কম্পিউটারে দিতে পারি। ট্যাবলেট আছে, মাইক্রোফোন, আমরা নর্মালি যে মাইক্রোফোন, এই মুহূর্তে যে আমি কথা বলছি, সেটা কম্পিউটারের মধ্যে যাচ্ছে কার সাহায্যে, সেটা যাচ্ছে মাইক্রোফোনের সাহায্যে। ডিজিটাল ক্যামেরাকে আমরা ইনপুট ডিভাইস হিসাবে ইউজ করতে পারি। ওয়েবক্যামটাও ইনপুট ডিভাইস হিসাবে ইউজ হয়। এছাড়া লাইট পেনটা কি, কোনো স্ক্রিনের সময় লেখার জন্য, বা আগে ট্যাবলেট ইউজ হতো, সেগুলোতে দেখার জন্য লাইট পেন ইউজ করা হয়। এগুলো সবগুলোই ইনপুট ডিভাইস হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, শোনা যাচ্ছে না?
কে লিখছে দেখুন না, লক্ষ্মীকান্ত দত্ত। বাকিরা কি শুনতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ প্রসেসিং ইউনিট মেনলি মাইক্রো প্রসেসর যেটা, সেটাই প্রসেসিং ইউনিট। এবার এই প্রসেসরটাকে আমার মেমোরি ডিভাইসের সঙ্গে, ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে ইন্টারফেস করানোর জন্য যে ডিভাইসটা ইউজ করি, ফিজিক্যাল ডিভাইসটা, সেটা হলো মাদারবোর্ড। তো স্বাভাবিক কারণেই মাদারবোর্ডটাও প্রসেসিং ইউনিটের মধ্যে চলে আসছে। এখানে ছবিতে তোমরা একটা মাদারবোর্ডের ছবি দেখতে পাচ্ছ, আর বাঁ দিকে দেখো প্রসেসরের ছবি আছে, যেটা মাইক্রো প্রসেসর। সেটাই মেনলি কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট। পুরো যে প্রসেসিংয়ের সিস্টেমটা, সেটা থাকে ওই প্রসেসর বা মাইক্রো প্রসেসরের মধ্যে। এরপর আউটপুট, আমরা জানি আউটপুট কি। আমরা আউটপুটে কম্পিউটার থেকে কোনো ডাটা যখন আমরা ফিজিক্যালি আমরা দেখতে চাই, তখন আমরা সিআরটি মনিটর বা টিআইএফটি মনিটরের মাধ্যমে দেখতে পারি। যদি প্রিন্ট করতে চাই তাহলে লিজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, এগুলোর মাধ্যমে প্রিন্ট করতে পারি। যদি আমরা সাউন্ডটা শুনতে চাই তাহলে আমরা স্পিকার ব্যবহার করতে পারি। তাহলে এই সমস্তগুলো সিআরটি মনিটর, টিএফটি মনিটর, প্লটার, প্রিন্টার, প্রজেক্টার, এগুলো সবগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস। কম্পিউটারের পোর্শনগুলো আছে, তার মধ্যে একটা পোর্শন 4 নম্বর যেটা, সেটা হলো স্টোরেজ। স্টোরেজটা কি না, কম্পিউটারে ইনপুট দিলাম, প্রসেস হলো, তারপর আমি দেখে নিলাম ঠিক আছে, কিন্তু সেটাকে আবার যদি ভবিষ্যতের জন্য রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে হবে। এই স্টোরেজ ডিভাইস, প্রথমে দেখো একটা হার্ড ডিস্কের ছবি আছে, তারপরে আছে র্যাম রোম নিয়ে আমরা পরে আলোচনা করছি। সিডি, ডিভিডি, ফ্লপি এখন আর হয় না, আগে ইউজ হতো। মেমোরি কার্ড, যেগুলো আমরা মোবাইলে ইউজ করছি। পেন ড্রাইভ, ডাটা রেকর্ডার, টেপটাও খুব একটা ব্যবহার হয় না এখন আর। ক্যামেরাতে এখনও মাঝে মধ্যে ইউজ হয়, যেগুলো হ্যান্ডিক্যাম আছে সেগুলোতে। মডার্ন ক্যামেরাগুলোতেও আর ইউজ হয় না। তো এই সমস্তগুলো হলো স্টোরেজ ডিভাইস। আমরা কম্পিউটার প্রসেসিং করার পর সেগুলো যদি স্টোর রাখতে চাই তাহলে আমরা স্টোরেজ ডিভাইস ব্যবহার করি, বা কোনো কম্পিউটারে নতুন করে ডাটা, পুরাতন কোনো ডাটাকে আবার কম্পিউটারের মধ্যে ইনপুট করার জন্য আমরা স্টোরেজ ডিভাইসগুলো ব্যবহার করে থাকি। জেনারেলি এই ম্যাক্সিমাম যে স্টোরেজ ডিভাইসগুলো আছে সেগুলো সব ইনপুট আউটপুট ডিভাইস হিসাবেই কাজ করে। এইখানে দেখো ইনপুট আউটপুট একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে মোটামুটি ইনপুট ডিভাইস কি আউটপুট ডিভাইস, আবার কোনগুলোকে ইনপুট আউটপুট দুটো ডিভাইস হিসাবেই কাজ করে। ইনপুট আউটপুট নিয়ে বললাম, এখানে বলছি যেগুলো ইনপুট আউটপুট দুটো হিসাবেই কাজ করে। যে কোনো আমাদের বললাম মেমোরি ডিভাইস, যেমন হচ্ছে পেন ড্রাইভ, ইনপুট ডিভাইস হিসাবেও হতে পারে, আউটপুট ডিভাইস হিসেবেও হতে পারে। ডিজিটাল ক্যামেরার মাধ্যমে আমরা ডাটাটা নিতেও পারি, আবার প্রসেসিং করার পর সেটাতে ডাটাটা স্টোর করেও রাখতে পারি। একটা সিডি, ডিভিডি, সেটাতেও তাই করতে পারি। একটা ফ্যাক্স মেশিন, তার মধ্যে কি হয়, আমরা সেটা থেকে ডাটা নিতেও পারি, আবার তার মাধ্যমে ডাটাটা ইনপুট করে আমরা অন্য জায়গায় পাঠাতেও পারি। একটা মডেম, নেটওয়ার্কের জন্য মডেমের মাধ্যমে কি হয়, মডেমের মাধ্যমে ডাটাটা কম্পিউটারে এন্টার করে, আবার কম্পিউটার থেকে বেরিয়ে ডাটা যখন নেটের মধ্যে যায় তখন মডেমের মাধ্যম দিয়েই যায়। তাহলে এগুলোকে আমরা, এই মাঝের যেগুলো আছে সেগুলোকে ইনপুট আউটপুট বোধ দুটো কাজে ইউজ করতে পারি। এবার হলো কম্পিউটারের কম্পোনেন্টস অফ কম্পিউটার। কম্পিউটারের কম্পোনেন্ট বলতে কম্পিউটারটা মেনলি কি নিয়ে গঠিত, হার্ডওয়্যার, সফটওয়্যার, ফার্মওয়্যার, লাইভওয়্যার, মূলত এই 4টে জিনিস। তো হার্ডওয়্যারটা কি, ফিজিক্যাল কম্পোনেন্ট অফ কম্পিউটার আর কল্ড হার্ডওয়্যারের মধ্যে আমরা জানি, সোজা বাংলায় বললে কম্পিউটারের সঙ্গে কানেক্টেড হওয়া প্রত্যেকটা জিনিস যেগুলোকে আমরা ছুঁয়ে দেখতে পারি, যেগুলো টাচেবল, সেগুলোকেই বলা হয় হার্ডওয়্যার। যেমন হচ্ছে একটা কম্পিউটারের স্ক্রিন, একটা কিবোর্ড, একটা মনিটর, যেগুলো হাতে ছোঁয়া যাবে, যার ফিজিক্যাল একটা এক্সিস্টেন্স আছে, সেগুলোই হচ্ছে হার্ডওয়্যার।
সফটওয়্যারটা কি? সফটওয়্যারটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন যার মাধ্যমে কম্পিউটারটা পরিচালিত হতে পারে বা পরিচালিত হয়। কম্পিউটার সম্বন্ধে একটা প্রশ্ন করা হয়, ইজ কম্পিউটার এ ফুল মেশিন? কম্পিউটার কি একটা বোকা মেশিন? তোমরা কেউ উত্তর দিতে পারবে? তোমাদের যার যেটা মনে হচ্ছে তোমরা উত্তরটা একটু লিখে পাঠাও না। কম্পিউটার কি একটা বোকা মেশিন? ইয়েস অর নো? সফটওয়্যার হচ্ছে একটা ইনস্ট্রাকশন যার মাধ্যমে যে ইনস্ট্রাকশনটাকে পড়ে পড়ে কম্পিউটার কাজ করে। আর কম্পিউটার পড়ে কি করে? না না, কম্পিউটার এইরকম লেখা পড়ে নিতে পারে না। কম্পিউটার কি পড়ে? কম্পিউটার যে ভাষাটা পড়ে সেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই তো অনেকেই তোমরা লিখেছো ইয়েস। হ্যাঁ, সত্যি কম্পিউটার হচ্ছে একটা বোকা মেশিন। কারণ হচ্ছে কম্পিউটারকে যদি আমরা আগে থেকে কোনো ইনস্ট্রাকশন না দিই, কম্পিউটারকে যদি কোনো প্রোগ্রাম না করে দিই, তাহলে কিন্তু কম্পিউটার কোনো কাজ করতে পারবে না নিজে থেকে। আমি যেমন কাজটা শিখিয়ে দেবো সেটাই করবে। কম্পিউটারের প্রোগ্রামে যেটা কম্পিউটারের প্রোগ্রাম অপারেটিং সিস্টেম বা আমরা ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটরের যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেই সফটওয়্যারে যদি লেখা থাকে 2 + 2 = 5, তাহলে ও কিন্তু আমি যখনই 2 আর 2 যোগ করব ও কিন্তু 5 দেবে। যেমনটা লেখা থাকবে ও সেই মতোই কাজ করবে। যের জন্য কম্পিউটারকে কি বলা হয়? কম্পিউটারকে বলা হয় বোকা বাক্স। কম্পিউটার নিজে থেকে কিছু কাজ করতে পারে না, পুরোটাই কম্পিউটারের প্রোগ্রামের ওপর ডিপেন্ড করে। আমরা হার্ডওয়্যার বুঝলাম, হার্ডওয়্যার ফিজিক্যাল কম্পোনেন্ট। সফটওয়্যার হচ্ছে ভার্চুয়াল একটা লিখিত কম্পোনেন্ট। ফার্মওয়্যারটাও এক ধরনের সফটওয়্যার। ফার্মওয়্যারটা একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন যেটা কম্পিউটারের একটা নির্দিষ্ট মেমোরির মধ্যে লেখা থাকে যে কম্পিউটারটাকে সুইচ দেওয়ার পর কি করে কম্পিউটারটা চালু হবে। বিয়ে বাড়িতে হয়তো ক্যাটারাররা এসেছে, বাইরে থেকে ক্যাটারাররাকে ডাকা হয়। তো ক্যাটারাররা কাজ করে। কাজ কীরকম করে? ওদের খেয়াল খুশি মতো কাজ করে না, ওদের খেয়াল খুশি মতো কাজ করে না। ওরা কি করে? বাড়ির কোনো একটা নির্দিষ্ট লোকের ইনস্ট্রাকশন অনুযায়ী ওরা কাজ করে। তো ফার্মওয়্যারটাও ঠিক তাই। একটা কম্পিউটার চালু হতে গেলে সুইচ টেপার পর কি কাজটা হবে, কি কাজটা করতে হবে, সেইটা যে লেখাটা তার যেটা সফটওয়্যার, সেটাকেই বলা হয় ফার্মওয়্যার। সেটা কোথায় থাকে? বায়াসের যে রুম চিপ, ওটাকে আবার ওই ইনস্ট্রাকশনটাকে কম্পিউটারের স্টার্টিং যে ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম, সেটাকেই বলা হয় বায়াস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সেই সিস্টেমটা একটা রোম চিপের মধ্যে বা একটা পার্মানেন্ট মেমোরি চিপের মধ্যে কম্পিউটারে স্টোর করা থাকে, যেটা আমরা সুইচ টিপলেই কি হয়, সে বায়াস বলে দেয় যে পুরো যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটা কোথায় আছে। আবার বলছি, যখন আমরা কম্পিউটারকে স্টার্ট করব, যেমন আমরা একটা মোটর কি একটা সুইচ দিলেই মোটরটা ঘুরতে শুরু করে। আমরা প্রথমেই কি বলেছি? কম্পিউটার কিন্তু ওই রকম কোনো মেকানিক্যাল ডিভাইস নয়। কম্পিউটার একটা নির্দিষ্ট গাইডলাইন যে বলে দেওয়া আছে বা লিখে দেওয়া আছে, সেইটাকে পড়ে পড়েও কাজ করে। তো সেই যে জায়গাটা কোন জায়গায় লেখা আছে, ওই আইনটা বা ওই নিয়মটা কোথায় লেখা আছে, সেই লেখাটার জায়গাটাকে বলে দেয় বায়াস। বায়াস কাজ করে সবার প্রথমে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে অপারেটিং সিস্টেমটা নিয়ে বলি। অপারেটিং সিস্টেম হলো সফটওয়্যার একটা, যেটা কিনা করে, যেটা কম্পিউটারটাকে পরিচালনা করে, যেই পদ্ধতিতে, যেই ভাষাতে পুরো কম্পিউটারটাকে পরিচালনা। যদি আমরা একটা ভাষা সবচাইতে বেশি আমরা একটা অপারেটিং সিস্টেম এখন ইউজ করছি, সেটা হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।
আমরা অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেমে কাজ করে, আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিন্তু একই রকমভাবে কাজ করে না। অ্যান্ড্রয়েডে আমরা আঙুলে টাচ করে করেই কাজটা করে নিই, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে কি করতে হয়? উইন্ডোজের ক্ষেত্রে আমরা মাউস ইউজ করি, কিবোর্ড ইউজ করি, আমরা এইভাবে কাজ করি। তো এখন হলো এই যে অপারেটিং সিস্টেমটা, এটা তো ফিক্সড একটা জায়গার মধ্যে স্টোর করা থাকে, তাহলে কম্পিউটার সুইচ দিলেই ওটা কি করে ওটাকে তো পড়তে হবে। কম্পিউটারের যে প্রসেসিং ইউনিট, সে শোনা যাচ্ছে? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে মনে হচ্ছে। এরা এরা তো করেছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা যেগুলো করলাম একবার দেখে নিই। সেটা হচ্ছে কম্পিউটারের তিনটে পোর্শন: ইনপুট, আউটপুট এবং প্রসেসিং ইউনিট। সেটাকে আবার ইনপুটের মধ্যে কি কি আছে দেখলাম, প্রসেসিং ইউনিটের মধ্যে কি কি আছে দেখলাম, এবং আউটপুটের মধ্যে কি কি আছে দেখলাম। এছাড়া যে স্টোরেজ ইউনিট, যেটার মধ্যে পার্মানেন্টলি স্টোর হয় বা টেম্পোরারি স্টোর হয়, সেই জিনিসগুলোকে আমরা দেখলাম। এবার কম্পিউটারের যে কম্পোনেন্টের তিনটে পোর্শন: একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার, একটা ফার্মওয়্যার, আর একটা লাইভওয়্যার। এইগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবার আমরা কম্পিউটারের জেনারেশন নিয়ে আলোচনা করব। কম্পিউটার কখন প্রথম আবিষ্কার হয়? ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস ডায়োড যখন থেকে আবিষ্কার হয়েছে, ডায়োড বলতে ডায়োড ভাল্ব, তারপর থেকেই কম্পিউটারের আবিষ্কারটা মেনলি যে সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে যে কম্পিউটার, সেইটার কাজ শুরু হয়েছে। তো ফার্স্ট জেনারেশন ছিল 1940 থেকে 1955 পর্যন্ত। সেই সময় জেনারেলি ভ্যাকুয়াম টিউব বলতে, হাই সেকেন্ডারি যারা সায়েন্স পড়েছো তারা ক্যাথোড রে টিউব, তারা ক্যাথোড রে টিউব, এক্স রে। ফার্স্ট জেনারেশন যেগুলো ভ্যাকুয়াম টিউব দিয়েছিল। সেকেন্ড জেনারেশনের কম্পিউটার সেমিকন্ডাক্টর আমাদের ছিল, সেগুলো সেকেন্ড জেনারেশন। পরবর্তীকালে যখন আইসি চিপ দিয়ে হলো, মোটামুটি একটা আইসির মধ্যে 100টা ট্রানজিস্টার থাকতো। তার মানে সাইজটা কি হলো, সাইজটা অনেকটা কমে গেল। তো যখন আইসি টেকনোলজি এলো, সেই মুহূর্তে যে কম্পিউটারগুলো হলো, সেগুলো আগের জেনারেশন থেকে অনেক ফাস্টার হলো, এবং সেগুলোর ক্ষেত্রে কি হলো, সেগুলোর সাইজটাও অনেক ছোট হয়ে গেল এবং পাওয়ার কনজামশনটাও অনেক কমে গেল। তারপরে এখন যেটা চলছে সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন টেকনোলজি, যেটাই এলএসআই মিনস হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এবং ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। হয়তো একটা ট্রানজিস্টারের, এই একটা আইসির মধ্যে 1 লাখ ট্রানজিস্টারকে যখন একটা ছোট আইসির মধ্যে যখন 1 লাখ ট্রানজিস্টারকে ইন্টিগ্রেটেড করা হয়, সেই টেকনোলজিটা চলে আসার পর কি হলো, এই ফোর্থ জেনারেশনের কম্পিউটার আমরা যেগুলো বর্তমানে ব্যবহার করছি, সেই ধরনের ট্রানজিস্টার, সেই ধরনের কম্পিউটার, এবং এগুলো সাইজে কি হলো অনেক ছোট। যেমন আমরা জানি এখন আমরা ল্যাপটপ ইউজ করছি, এখন আমরা ডেস্কটপ ইউজ করছি। ডেস্কটপগুলো 10 বছর আগে একটা ডেস্কটপের মাদারবোর্ডের যে সাইজ ছিল, সিপিইউ যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের যে সাইজ ছিল, যতটা ওয়েট ছিল, যতটা সাইজ ছিল, এখন কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এবং সবচাইতে বড় ব্যাপার যেটা, ফোর্থ জেনারেশন কম্পিউটারের মাধ্যমে কিন্তু ডাটার আদান প্রদান, এই যে ইন্টারনেট ব্যাপারটা, এই ইন্টারনেট ব্যাপারটা কিন্তু ফোর্থ জেনারেশন কম্পিউটার থেকে খুব ব্যাপকভাবে চালু হয়েছে। এবং সাধারণ মানুষের ব্যবহারের যোগ্য যে কম্পিউটার, সেটা কিন্তু ফোর্থ জেনারেশন থেকে শুরু হয়েছে।
এবার হচ্ছে ফিফথ জেনারেশন, বর্তমানে যেটা ভাবা হচ্ছে সেটা হলো ফিফথ জেনারেশনের কম্পিউটার বা তারপরে তোমরা কি শুনতে পাচ্ছ? ফিফথ জেনারেশনের কম্পিউটারগুলো মেনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বেস করে তৈরি করা হচ্ছে, যেটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা রোবট, যে টেকনোলজি ইউজ করে রোবটগুলো তৈরি করা হয়, নিজে নিজেই সমস্ত অটোমেটিক, পুরো ব্যাপারটাই থাকবে অটোমেটিক। কম্পিউটার নিজে নিজে সেন্স করবে, নিজে নিজে ডেটা কালেক্ট করবে, নিজে নিজে এক্সিকিউশন করবে এবং তার রেজাল্টটা সেরকম হবে। এই ধরনের কম্পিউটারগুলো আমাদের ওয়েদার ফরকাস্টিংয়ে ব্যবহার করা হয়, বা বিশেষ করে মিলিটারি যেগুলো সিস্টেম, সেখানেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে আজকাল। তাছাড়া মহাকাশ গবেষণাতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শুরু হয়েছে। এই সমস্ত কম্পিউটারগুলো যেগুলো এবার শুরুর ভাবনা হয়েছে বা ভবিষ্যতে নিয়ার ফিউচারে হবে, সেগুলো সবগুলোই হচ্ছে ফিফথ জেনারেশনের মধ্যে পড়ছে। তাহলে আমরা দেখলাম এখানে কম্পিউটারের 5টা জেনারেশন। একটা ফার্স্ট জেনারেশন হচ্ছে ভ্যাকুয়াম টিউব, সেকেন্ড জেনারেশন সেমিকন্ডাক্টর ট্রানজিস্টার, থার্ড জেনারেশন ইন্টিগ্রেটেড সার্কিট, ফোর্থ জেনারেশন ভিএলএসআই টেকনোলজি ইন্টিগ্রেটেড সার্কিট, এবং ফিফথ জেনারেশন মেনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর বেস করে যে কম্পিউটারগুলো তৈরি হচ্ছে সেগুলো। এবার আমরা কম্পিউটারের আর্কিটেকচারটা দেখব। কম্পিউটারের আর্কিটেকচার অনেকটা অংশই দেখে নিয়েছি, সেটাও আমরা একটা জানি কি, আউটপুট পোর্শন কি, কন্ট্রোল ইউনিট কি। এবার এইটার সঙ্গে দেখব আরও দুটো জিনিস রয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের সঙ্গে রয়েছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং মেমোরি ইউনিট, আর কন্ট্রোল ইউনিটের সঙ্গে আরেকটা রয়েছে এক্সটার্নাল স্টোরেজ ইউনিট। এই জায়গাটা বলতে গেলে বলতে হবে আবার একই গল্প, সেটা হচ্ছে একটা ডাটা যখন কম্পিউটার প্রসেস করে তখন ডাটাটা কোথা থেকে নেয়? ইনপুট থেকে নেয়। ইনপুট থেকে ডাটাটা নিয়ে সবার প্রথমেই কিন্তু ওটা কন্ট্রোল ইউনিটে যায় না, ওটা কোথায় যায়? র্যাম, যেটাকে বলা হয় র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, বা এটা পুরোটা কন্ট্রোল ইউনিটের সঙ্গে ডাইরেক্ট যুক্ত। র্যাম যে মেমোরি, সেই র্যাম মেমোরিটা, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরিটা কিন্তু কন্ট্রোল ইউনিটের সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত। যদি র্যাম না থাকে তাহলে কিন্তু কম্পিউটার অপারেট করবে না। ইনপুটের ডাটাটা র্যামের মাধ্যমে যায় কন্ট্রোল ইউনিটে, কন্ট্রোল ইউনিট সেটাকে প্রসেস করে আবার র্যামের মধ্যে আসে, সেই র্যাম থেকে ডাটাটা যায় আউটপুটে, এবং সেই র্যাম থেকে প্রয়োজনে ডাটাটা আবার স্টোরেজ ইউনিট, যেটা সেই এক্সটার্নাল স্টোরেজ ইউনিট। এক্সটার্নাল স্টোরেজ ইউনিট কোনগুলো? না আমাদের যেটা পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, সিডি ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, এই সবগুলোই হচ্ছে এক্সটার্নাল স্টোরেজ ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা কি হালকা করে আগে আলোচনা হয়েছিল না? সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মেন কম্পোনেন্ট হচ্ছে মাইক্রো প্রসেসর। এখানে একটা মাইক্রো প্রসেসর, ইন্টেলের একটা কোর i7 মাইক্রো প্রসেসরের ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ বলতে তার মেন অংশ হচ্ছে মাইক্রো প্রসেসর। এছাড়া তো মাদারবোর্ডে আরও বিভিন্ন ধরনের প্রসেসর বর্তমান যে কম্পিউটারগুলো সেগুলোতে থাকে, সেগুলো সাপোর্টিং ডিভাইস হিসাবে ইউজ হয়। তো এই কম্পিউটারের যেটা প্রসেসর, মাইক্রো প্রসেসরটাকে বা সিপিইউটাকে বলা হয় ব্রেন অফ কম্পিউটার, মানে কম্পিউটারের প্রধান মাথা বা মুখ্য অংশ। এটা কি করে আমরা আগে আলোচনা করেছি, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনগুলো পারফর্ম করে এবং কন্ট্রোলিং অপারেশনগুলো সব পারফর্ম করে এই সিপিইউ।
মেমোরির কাজ কি না, মেমোরির কাজ হলো এইখানে কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। যে আমরা কম্পিউটারটা নিয়ে যখন আলোচনা করব, হার্ডওয়্যার নিয়ে যখন আলোচনা করব, তখন আমাদের প্রাইমারি যেগুলো ইনপুট ডিভাইস সেগুলো নিয়ে আলোচনা করেছি, আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করেছি। এবার মেমোরিটা নিয়ে আলোচনা করব। মেমোরিটা কিন্তু একই ধরনের নয়, বিভিন্ন ধরনের মেমোরি আমরা কম্পিউটারে ইউজ করে থাকি। মেনলি মেমোরি কম্পিউটারে 3 ধরনের মেমোরি ইউজ হয়: প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি এবং ভার্চুয়াল মেমোরি। প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরিটা আগে ইউজ হতো, ভার্চুয়াল মেমোরিটা রিসেন্টলি কয়েক বছর ধরে ইউজ হচ্ছে। প্রাইমারি মেমোরি মানে হলো যে মেমোরিটা ডাইরেক্ট এক্সিকিউশনের সঙ্গে সম্পর্কযুক্ত। একটু আগেই বললাম যে ইনপুটের ডাটাটা আমি নিলাম, নিয়ে প্রসেসরে যাবে, তার আগে কোথায় সে জমা থাকবে না র্যামের মধ্যে। তাহলে এই র্যামটা না হলে কিন্তু প্রসেসিং অপারেশনটা হবে না। এই জন্য র্যামটাকে বলা হয় প্রাইমারি মেমোরি। এটা কীরকম না, অনেকটা এরকম যে আমার কোনো কারখানা, একটা লোহা কারখানা, লোহা তৈরি হচ্ছে। তো লোহা তৈরি হতে গেলে পাহাড় থেকে ডাইরেক্ট লোহাটা এনে ট্রাকে করে তো আর মেশিনের যেটা হলার যেখানে লোহাগুলো গলানো হয় সেইখানে তো আর ডাইরেক্ট ব্লাস্ট ফার্নেসে ফেলে দেবে না। কি করা হবে না, পাহাড় থেকে আসবে ট্রেনে বা ট্রাকে করে এসে এই যে কারখানা, সেই কারখানার মধ্যে একটা জায়গায় টেম্পোরারি স্টোরেজ হবে। সেখান থেকে প্রসেসিংয়ের প্রয়োজন অনুযায়ী যখন প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে কি হবে, সেইখান থেকে ওই কারখানার মধ্যেই জড়ো করা থাকবে, সেখান থেকে যতটা প্রয়োজন ততটা করে লোহা পাথর নিয়ে গিয়ে লোহাটা গলানো হবে এবং লোহা তৈরি হবে। ঠিক একইভাবে কম্পিউটারের প্রসেসিংয়ের সময় যেটা বললাম র্যামটাকে ইউজ করা হয় টেম্পোরারি স্টোরেজের জন্য। কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হলো প্রসেসিং করতে গেলে আমাকে অবশ্যই র্যামটা লাগবে, টেম্পোরারি স্টোরেজের ব্যাপারটা অবশ্যই আমাকে রাখতে হবে, না হলে প্রসেসিংয়ের কাজটা হবে না। তো যে ডিভাইসগুলো, যে মেমোরিটা প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত থাকে এবং মাইক্রোপ্রসেসরের সঙ্গে ফিজিক্যালি কানেক্ট করা থাকে, সেটাই হচ্ছে প্রাইমারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি কোনটা না, প্রসেসিংয়ের পর আমরা ডাটাটা যেখানে পার্মানেন্টলি ইউজ করতে পারি বা একটা হাই ক্যাপাসিটি, যার ক্যাপাসিটি অনেক। একটু আগে আমরা র্যামের কথা বললাম, র্যামের ক্যাপাসিটি কিন্তু বিরাট কিছু না। ওই যে বললাম যে কারখানায় লোহা পাহাড় থেকে আসছে, আমার তো কিছুটা জায়গা দরকার, বিরাট কিছু জায়গার দরকার নেই, কিন্তু কিছুটা জায়গা দরকার, সেই জন্য প্রাইমারি মেমোরিটা ইউজ হচ্ছে। সেকেন্ডারি মেমোরিটা কিন্তু তা না, সেকেন্ডারি মেমোরিটা হচ্ছে হিউজ ডাটা, তার হয়তো স্পিডটা প্রাইমারি মেমোরি থেকে অপেক্ষাকৃত কম, কিন্তু তার স্টোরেজ ক্যাপাসিটি, তার স্টোর করার ক্ষমতাটা অনেক বেশি। এই ধরনের মেমোরি যেমন হচ্ছে হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, এগুলো সবগুলোই সেকেন্ডারি মেমোরির উদাহরণ। আর একটা মেমোরির কনসেপ্ট, সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরিটা কি না, ভার্চুয়াল মেমোরিটা হলো আমরা যখন সেকেন্ডারি মেমোরি মানে হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ, সেই পেন ড্রাইভটাকে যখন আমরা প্রাইমারি মেমোরির মতো ব্যবহার করার চেষ্টা করি, তখন সেই মেমোরিটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। যে কোনো কম্পিউটারে আজকাল দেখবে ভার্চুয়াল মেমোরি, যদি আমার প্রাইমারি মেমোরি কম থাকে, আমার 1 GB র্যাম থাকে বা 2 GB র্যাম থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ভার্চুয়াল মেমোরিটাকে একটু বেশি করে নিই। তাহলে কি হয়, আমার কম্পিউটারের স্পিডটা বেড়ে যায়। এবার ক্যাটাগরি অনুযায়ী মেমোরিকে ভাগ করলে মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি আর একটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি কোনগুলো না, যেগুলো সেমি কন্ডাক্টর মেমোরি, যেগুলো ট্রানজিস্টার, আইসি দিয়ে, সিলিকন ডিভাইস দিয়ে তৈরি জেনারেলি, সেগুলোই হচ্ছে ভোলাটাইল মেমোরি।
ভোলাটাইল মেমোরি ট্রানজিস্টার আইসি দিয়ে তৈরি হয়, কিন্তু সব ট্রানজিস্টার আইসি দিয়ে তৈরি মেমোরিগুলোই সবগুলোই ভোলাটাইল নয়। ভোলাটাইল কথাটা এসছে আমরা যে সমস্ত মেমোরিগুলো যখন কোনো এক্সিকিউশন হয় শুধুমাত্র ডাটাটা সেই সময় স্টোর করে রাখে, যখন পাওয়ার অফ করে দেওয়া হয় তখন ওই মেমোরির ডাটাটা পুরোটা মুছে যায়, সেই সমস্ত মেমোরিকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মিন্স উবে যাওয়া, ওর ভেতরের যে ডাটাটা পাওয়ার লস হওয়ার সঙ্গে সঙ্গে যদি জিরো ফাঁকা হয়ে যায় তাহলে সেই ধরনের মেমোরিকে বলা হয় ভোলাটাইল মেমোরি। আমাদের কম্পিউটারে আমরা যে র্যাম ব্যবহার করি সেই র্যামটা হলো একটা ভোলাটাইল মেমোরির উদাহরণ। এবার আরেকটা মেমোরি হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরি কোনটা না, যেটা আমরা যেটার ডাটাটা কিন্তু কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গেই উড়ে যায় না, সেটা হলো নন ভোলাটাইল মেমোরি। এখন আমরা ভোলাটাইল মেমোরি যে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, সেই র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি নিয়ে দেখব না। র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি আবার দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম অর ডি র্যাম। স্ট্যাটিক র্যাম কোনটা না, স্ট্যাটিক র্যাম হচ্ছে একটা ট্রানজিস্টার মেমোরি যেটা একবার ডাটাটা স্টোর করলাম ওইটা ট্রানজিস্টারের মধ্যে ডাটাটা স্টোর হয়ে থাকে। একটা বিটের জন্য জেনারেলি চারটাকে ইউজ করা হয়। আমি বিটের ভ্যালু মিন্স বিটটা কি, বিট হলো ডিজিটালের সবচাইতে ক্ষুদ্র যে ডিজিটাল সিগন্যাল মিন্স আইদার 0 or 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো আইদার 0 or 1, আমরা যেমন 1 2 3 4 5 6 এগুলোকে সংখ্যা বলি, সেই রকম ডিজিটালের 0 আর 1 এই যে ডিজিট এগুলোকে বলা হয় বিট। তো কম্পিউটারের একটা SRAM স্ট্যাটিক র্যাম একটা বিট স্টোরেজের জন্য 4টে বা 6টা ট্রানজিস্টার ইউজ করে থাকে। এটা কিন্তু কি হয়, একবার ডাটাটা স্টোর করে দিলে এর মধ্যেই ডাটাটা স্টোর হয়ে থাকে। এবার স্ট্যাটিক র্যাম আরেকটা হলো ডাইনামিক র্যাম। ডাইনামিক র্যামের কথা আমরা স্ট্যাটিকের সঙ্গে এর তুলনাটা পাবো। ডাইনামিক র্যামটা কি না, ডাইনামিক র্যামটা হলো একটা র্যাম যেটা কিনা ওই একটা বিটের জন্য একটাই ট্রানজিস্টার এবং একটা ক্যাপাসিটার বা একটা স্টোরেজ ডিভাইস ইউজ করা হয়। সেক্ষেত্রে ডাইনামিক র্যামের ক্ষেত্রে কি করা হয়, আমার যে ডেটাটা স্টোর হয় সেটা পিরিয়ডিক্যালি রিফ্রেশ করা হয়। কিছুক্ষণ পর পর ডাটাটা যা ছিল সেটাকে আবার নতুনভাবে স্টোর করা হয়, বা আমরা বলতে পারি যে ক্যাপাসিটার যেটা থাকে সেটাকে পিরিয়ডিক্যালি চার্জ করা হয়। ফলে কি হয়, আমরা ডাইনামিকের সঙ্গে স্ট্যাটিকের পার্থক্যটা কোথায় না, স্ট্যাটিকে দেখলাম যে একটা বিটের জন্য 6টা ট্রানজিস্টার লাগছে। ডাইনামিক র্যামের ক্ষেত্রে কি হচ্ছে, একটা বিটের জন্য কিন্তু 6টা লাগছে না, একটা বিটের জন্য মাত্র একটা ট্রানজিস্টারই লাগছে। ফলে কি হচ্ছে, ডাইনামিক র্যামে স্ট্যাটিক র্যামের চাইতে জায়গাটা অনেক কম জায়গাতেই আমরা বেশি ডাটা স্টোর করে রাখতে পারছি। এটাই হলো ডাইনামিকের সুবিধা। এবার আমরা ভোলাটাইল মেমোরির মধ্যে র্যামের মধ্যে ছিল আমরা স্ট্যাটিক ডাইনামিক জানলাম। এবার আমরা জানবো নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরি কোনটা না, যে মেমোরির ডাটাগুলো কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে, মানে সোজা কথাই হচ্ছে পাওয়ার যাওয়ার সঙ্গে সঙ্গে মুছে যায় না, সেই সমস্ত মেমোরির ডাটাকে বলা হয় সেই সমস্ত মেমোরিকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরির মধ্যে আসছে রোম, রিড অনলি মেমোরি। একটু আগে আমরা প্রথমেই রমের নাম করেছি রিড অনলি মেমোরি। এটা কি না, এটার মধ্যে আমার যে ফার্মওয়্যার সেটা লোড করা থাকে। ফার্মওয়্যার বলেছিলাম, বায়াস বলেছিলাম, ঠিক আছে। তো বায়াসটা রোমের মধ্যে লোড থাকে, স্বাভাবিকভাবেই কারেন্ট চলে গেলে ওটা তো মুছে চলে যাওয়া চলবে না।
তার জন্য রমটা হলো একটা নন ভোলাটাইল মেমোরি, আমাদের হার্ড ডিস্ক সেটাও মেমোরি, পেন ড্রাইভ সেটাও নন ভোলাটাইল মেমোরি। যে সমস্ত মেমোরিগুলো পার্মানেন্ট মেমোরি সেগুলো সবগুলোই হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। আর একটা আছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা কি না, ক্যাশ মেমোরিটাও আগে খুব বেশি ইউজ হতো না, এখন ইউজ হয়। ক্যাশ মেমোরিটা কি না, আমাদের যে প্রসেসর, বর্তমানের যে প্রসেসর, মাইক্রো প্রসেসর যেটাকে কন্ট্রোল ইউনিট বলা হয়, মেন কন্ট্রোল ইউনিট, তার যেহেতু সেটা সেমিকন্ডাক্টর ডিভাইস, তার স্পিড প্রচুর, তার স্পিড অনেক বেশি। সে তুলনায় আমাদের যে হার্ড ডিস্ক তার স্পিড অনেক কম থাকে। তাহলে ডাটার আদান প্রদানে একটা মিসম্যাচের, একটা সিনক্রোনাইজেশনের প্রবলেম হয়। মেমোরি প্রসেসর কি সেমিকন্ডাক্টর প্রসেসর, মাইক্রো প্রসেসর প্রচুর তাড়াতাড়ি ডাটা চায়, কিন্তু হার্ড ডিস্ক সেই পরিমাণে ডাটা প্রসেস করতে পাঠাতে পারে না। আমরা দেখি না সিনেমা যখন চলে অনেক সময় বাফারিং হয়, তার কারণটা কি, যে আমাদের ডিভাইস যত তাড়াতাড়ি ওটাকে প্লে করে দিচ্ছে তত তাড়াতাড়ি নেট থেকে ডাটাটা আসছে না। ঠিক একই ব্যাপারটাও হয়, প্রসেসর যত তাড়াতাড়ি প্রসেস করতে চায় আমাদের হার্ড ডিস্ক তত তাড়াতাড়ি ডাটাটা পাঠাতে পারে না। সেই প্রবলেমটাকে দূর করার জন্যই এই ক্যাশে মেমোরি ইউজ করে। কোনো একটা ক্যাশে মেমোরি, প্রথমে কোনো হয়তো প্রসেসর কোনো একটা ডাটা চাইলো, তো ক্যাশে মেমোরিটা কোথায় থাকে, র্যাম এবং আমাদের যে প্রসেসর তার মধ্যে থাকে। তো ক্যাশে মেমোরি, হার্ড ডিস্ক আমাদের প্রসেসর কোনো একটা ডাটা চাইছে প্রসেস করার জন্য, সেইটা ক্যাশে মেমোরি কিছুক্ষণ আগে যদি ইউজ করে সঙ্গে সঙ্গে ওই ক্যাশে মেমোরি ওই ডাটাটাকে আরও দিয়ে দিতে পারে। ওই ডাটাটা নেওয়ার জন্য আর র্যামের কাছে যেতে হয় না। এইভাবে কি করা হয়, প্রসেসিংয়ের স্পিডটাকে, সিস্টেমের স্পিডটাকে বাড়ানো যায়। তো এটাই হলো ক্যাশে মেমোরি নিয়ে আলোচনা। এবার অ্যানালগ, আমরা বেশি কথা বলবো না। কম্পিউটার তিন ধরনের হয়, ওয়ার্কিং প্রিন্সিপাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কি না, অ্যানালগ কম্পিউটার জানতে গেলে সবার প্রথমে জানতে হবে আমাকে অ্যানালগ সিগন্যালগুলো নিয়ে বুঝতে হবে। যেমন হচ্ছে অ্যানালগ সিগন্যাল কোনগুলো না, একটা টেম্পারেচার যদি আমরা মেজার করি, তো টেম্পারেচার কি ধরনের হতে পারে, টেম্পারেচার হতে পারে 2 ডিগ্রি, হতে পারে 3 ডিগ্রি, হতে পারে 3.5 হতে পারে, বিভিন্ন ধরনের ডাটা হতে পারে। এইগুলোকে বলা হয়, যে ডাটাটা সময়ের সঙ্গে ভ্যালু পরিবর্তন করে এবং 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, বিভিন্ন হতে পারে। এই ধরনের সিগন্যালকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল কোনগুলো না, সময়ের সঙ্গে সঙ্গে আছে কি নেই শুধু সেই ডাটা, লজিক্যাল টেস্ট। যেমন এখন কারেন্ট আছে, থাকলে একটা ভ্যালু হবে 5 ভোল্ট, না থাকলে 0 ভোল্ট। ঠিক আছে, হয়তো সার্চ করছে কোনো একটা জায়গায় যে এইখানে স্টুডেন্ট আজকে প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, তাহলে এই যে ডাটাটা, এই যে হিসাবটা, এটা আইদার 0 হবে অথবা 1 হবে, দুটোর একটা হবে। এই ধরনের ডাটাকে বলা হয় ডিজিটাল ডাটা বা ডিজিটাল সিগন্যাল। কম্পিউটার যখন পুরো ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে তখন সেটাকে বলা হয় ডিজিটাল কম্পিউটার। যে কম্পিউটার শুধুমাত্র ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে সেটা ডিজিটাল কম্পিউটার। যে কম্পিউটার শুধুমাত্র অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করে সেটা অ্যানালগ কম্পিউটার। আর যে কম্পিউটার দুটো নিয়েই কাজ করতে পারে সেটা হচ্ছে স্পিড কম, মাইক্রো কম্পিউটারের থেকে বেশি, এই ধরনের কম্পিউটারগুলোকে বলা হয় মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার আমরা সার্ভার হিসাবে অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। এখানে কি বলা হচ্ছে, একটা মিনি কম্পিউটার যেখানে 4 থেকে 200 জন ইউজার সাইমultaneously একসঙ্গে কাজ করতে পারবে, সেই ধরনের কম্পিউটারকে মিনি কম্পিউটার বলা হচ্ছে।
ঠিক আছে, এবার আসছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার মানে আমরা নিজেরা সাধারণ মানুষ হিসাবে আমরা যেগুলো কাজ করি অফিসে ঘরে, সেগুলো সবগুলোই হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের মধ্যে ডেস্কটপ কম্পিউটার আছে, আমরা জানি ল্যাপটপ আছে, পাম টপ কম্পিউটার আছে, ডিজিটাল ডায়েরি আছে, নোটবুক আছে, এই সমস্তগুলোই হচ্ছে মাইক্রো কম্পিউটারের আন্ডারে পড়ে। ঠিক আছে, আর ওয়ার্ক স্টেশন কম্পিউটার কি? ওয়ার্ক স্টেশন কম্পিউটার হচ্ছে যখন কোনো একটু আগে আমরা করলাম, একটু আগে আমরা দেখলাম বা জানলাম, সেটা হচ্ছে যে মেন ফ্রেম কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটারে আমি একটু আগে বললাম একসঙ্গে 2000 3000 কম্পিউটার একই সঙ্গে কম্পিউটারটাকে অ্যাক্সেস করতে পারবে। এবার কে অ্যাক্সেস করবে? সিঙ্গেলি আমি একটা ল্যাপটপ নিয়ে অ্যাক্সেস করতে পারি, আরও তোমরা কেউ একজন একটা ল্যাপটপ নিয়ে বা একটা ডেস্কটপ নিয়ে অ্যাক্সেস করতে পারো। তাহলে আমি বা তোমরা, আমরা এক একটা কি বলবো, আমরা এক একটা ওয়ার্ক স্টেশন হিসাবে কাজ করি। তো এই সমস্ত ইন্ডিভিজুয়াল যখন একটা সার্ভারকে নিয়ে বাকি কম্পিউটারগুলো সার্ভারের সঙ্গে অ্যাড থাকবে বা কাজ করবে, তখন যেটা মেন কম্পিউটার যেটাকে আমরা মেন কম্পিউটার, সেটা মিনি কম্পিউটারও হতে পারে বা মেন ফ্রেম কম্পিউটারও হতে পারে, সেই কম্পিউটারকে বলা হবে সার্ভার। কাজ করব ইন্ডিভিজুয়াল ছোট ছোট পার্সোনাল কম্পিউটার নিয়ে, সেই আমরা হয়ে যাব কি ওয়ার্ক স্টেশন। যাই হোক, কম্পিউটার নিয়ে আজকে তোমাদের একটু এক্সট্রা টাইম হয়ে গেল। সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কিছু আলোচনা থাকে তোমরা গ্রুপে মেসেজ করবে, এবং মাঝের যে পোর্শনটা আমাদের নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হয়েছিল, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ক্লাসের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। তোমরা অ্যাটেন্ডেন্স তোমাদের যেটা আছে অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দাও, এবং এটা একটা সেই ব্যাপারে একটা রিমার্কস তোমরা করে দাও ইউটিউব গ্রুপের মধ্যে। ওকে, থ্যাংক ইউ।